You're watching Channel S. আমরা বাঙালি, সাহসী বাঙালি। পৃথিবীর যেখানে বাঙালি গেছে, রেখেছে তাদের প্রতিভার স্বাক্ষর। সাবাস বাঙালি। শুরু করছি সাবাস বাঙালি। আমাদের আজকের সফল ব্যক্তিত্ব ব্যারিস্টার মনোয়ার হোসেন। আমি বাংলাদেশের ইউনিভার্সিটি অফ চিটাগং থেকে মাস্টার্স করি ম্যানেজমেন্টে, যদিও সেটা ল থেকে ভিন্ন লাইন। পরবর্তীতে আমি এখানে এসে কিন্তু ল করি এবং আমি এলএলবি অনার্স করি লন্ডন গিল্ডহল ইউনিভার্সিটি, আপনারা জানেন সিটিতে, এবং সেটা এখন পরিচিত মেট্রোপলিটন ইউনিভার্সিটি হিসাবে। সেখান থেকে এলএলবি অনার্স করার পর আমি বারের ভোকেশনাল কোর্স করতে হয় ব্যারিস্টার হওয়ার জন্য, সেটা করি। এবং আমি বিপিপি ল স্কুলেই মূলত আমার বারের ট্রেনিংটা হয়। আমি বিপিপি ল স্কুলের ফার্স্ট ব্যাচের আমি সেখানে স্টুডেন্ট ছিলাম। এর পরবর্তীতে আমি লিগ্যাল প্র্যাকটিসে আসার জন্য চেষ্টা করি, কারণ ব্যারিস্টার হওয়াটাই তো যথেষ্ট নয়, ট্রেনিং কন্ট্যাক্ট লাগে, পিপিলেজ লাগে, এবং সেটা ছিল একটা স্ট্রাগল। একটা পিপিলেজ পাওয়া এই দেশে যারা বার পাস করে তাদের জন্য প্র্যাকটিসে আসতে হলে এটা খুবই কঠিন, কারণ পিপিলেজ খুব লিমিটেড। তো অ্যাট দ্য এন্ড আমি পিপিলেজ আমার হয়েছে, ফুল পিপিলেজ, এবং তারপর আমি প্র্যাকটিসে স্টার্ট করি ব্যারিস্টার হিসেবে। এরপরে তো আমি সিভিল লিটিগেশন, এমপ্লয়মেন্ট ল, হিউম্যান রাইটস, ক্রিমিনাল ল, ইমিগ্রেশন ল, এগুলি নিয়ে আমি প্র্যাকটিস করি। তবে এখন আমার মেজর এরিয়া হচ্ছে আমি ইমিগ্রেশন নিয়ে, আপনারা জানেন, খুবই ব্যস্ত, এবং এটার মাধ্যমে আমি এখন কমিউনিটিকে আমি বিভিন্নভাবে সেবা করে যাচ্ছি, এবং যার কারণে আমার দেশের সাথে এখন একটা যোগসূত্র আছে, আমার কমিউনিটির সাথে একটা যোগসূত্র আছে ইমিগ্রেশন অ্যান্ড অ্যাসাইলাম ল এগুলির কারণে। কারণ আমরা জানেন যে আমাদের দেশের লোকজন এখানে ইমিগ্রেন্ট, যেহেতু এখানে লক্ষ লক্ষ ইমিগ্রেন্ট রয়েছে, তাদের দৈনন্দিন সমস্যা রয়েছে, এবং তারা প্রপার লিগ্যাল অ্যাডভাইস চায়, কোয়ালিটি সার্ভিস চায়। সেই জন্য আমি ল প্র্যাকটিস ইমিগ্রেশনে আমি স্পেশালাইজেশন করি, এবং এটা আসলে আমাকে কমিউনিটির আরও কাছাকাছি আমাকে টেনে নিয়ে গেছে। আসলে ব্যারিস্টার মনোয়ার সম্পর্কে বলতে গেলে প্রথমে আমাকে বলতে হবে যে ওনাকে আমি প্রথমে দেখেছি মিডিয়ার মাধ্যমেই। হ্যাঁ, আমি ওনার খুব ভক্ত ছিলাম। উনি লিগ্যাল অ্যাডভাইস প্রোগ্রামটা করতেন, এবং আমার মনে আছে আমি কন্ট্রোল রুমে বসে উনি যে অ্যাডভাইসগুলো দিতেন আমি খুব মনোযোগ দিয়ে শুনতাম। আমার যে তখন কোনো ইমিগ্রেশন সমস্যা ছিল তা না, কিন্তু আমার খুব ভালো লাগতো। তো কিন্তু আনফর্চুনেটলি একসময় কিন্তু আমার মাথায় ইমিগ্রেশনের সেই খড়গটা চলে আসলো। খুব টেনশন ছিল, আমি আসলে বলতে পারবো না, নিজের অজান্তেই একটা ছোট্ট একটা আইনের একটা ভাগ ছিল। যখন আমি চেঞ্জ করলাম আমার জবটা, আমি তখন মনোহর ভাইকে আরও কাছের থেকে দেখা, ওনার কর্মজীবন সম্পর্কে জানা, উনি যে একটা ক্লায়েন্ট পেলে, হ্যাঁ, যে আমি যে উনি তো আমাকে চিনেন, খুব অল্পই চিনতেন, হ্যাঁ আমি নিউজ পড়ি জাস্ট এভাবেই চিনেন, বা আমি ওনাকে জানি যে উনি লিগ্যাল অ্যাডভাইস করেন, হ্যাঁ উনি খুব সুন্দর করে কথা বলেন। এবং আপনারা জানেন আমার ল ফার্ম হোসাইন ল অ্যাসোসিয়েটস, যেটা নিউ রোডে হোয়াটচ্যাপল, আমি সেখানে অফিসটা করেছি বেশ কয়েক বছর যাবৎ। ছাত্রনেতাও ছিলাম, শিক্ষা সংস্কৃতির জন্যও কাজ করতাম, এবং এটা করতে গিয়ে আমাকে কিন্তু অনেক ধরনের বিভিন্নভাবে নির্যাতনের সম্মুখীন হতে হয়েছে, এবং বিনা কারণে আমাকে দুবার আটক রাখে।
স্পেশাল পাওয়ার অ্যাক্টে, এবং পরবর্তীতে জনগণের আন্দোলন সংগ্রাম এগুলির কারণে আমাদেরকে ছেড়ে দিতে বাধ্য হয়। আমি যাদের সাথে কারাগারে ছিলাম তাদের মধ্যে একজন ছিলেন এখানে হাই কমিশনার ছিলেন, ডক্টর ইউসুফ সাহেব। উনি এখন বেঁচে নাই। তারপর আমি বর্তমান যে মেয়র চট্টগ্রামে, আপনারা জানেন 3বার নির্বাচিত মেয়র চট্টগ্রামের, উনি এবি মহিউদ্দিন চৌধুরী সাহেব। ওনারা সবাই আমরা একসাথে ছিলাম। এবং ইন্টারেস্টিং ব্যাপার ছিল, তখন আমরা 20 জন স্টুডেন্ট পলিটিক্যাল লিডারকে সেখানে ডিটেন করা হয়, এবং মহিউদ্দিন ভাইকে লিডার এবং আমাকে ডেপুটি লিডার করা হয়, যদি আমার সাথে তাদের বয়সের অনেক অনেক ডিফারেন্ট, কিন্তু আমি সেইটুকু আমার গ্রহণযোগ্যতা ছিল। তারপরে আমি শুধুমাত্র ছাত্র রাজনীতি কিংবা রাজনৈতিক অঙ্গনেই আমি নিজেকে নিয়োজিত করিনি, আমি সমাজ সেবার জন্য, যেমন স্পেশালি আমি আমার এলাকার মানুষের কী সমস্যা আছে এটা নিয়েও আমি ধাপে ধাপে কাজ শুরু করি। যেমন আমি চট্টগ্রাম শহরে বিশাল জলাবদ্ধতার যে একটা সমস্যা ছিল, 20 লক্ষ মানুষ সামান্য বৃষ্টিপাতের কারণে সেখানে আটকে পড়তো, সেখানে বিভিন্ন ধরনের সমস্যা ছিল। স্পেশালি যেমন চীনের দুঃখ বলা হতো হুয়াং নদীকে, তা আমরা নাম দিয়েছিলাম চট্টগ্রামের দুঃখ সে চাকদা খাল, ঢাকার দুঃখ ধোলাই খাল। আমি চট্টগ্রামের দুঃখটাকে লাঘব করার জন্য যে কাজ করেছি এটা সাকসেসফুল হয়েছে এবং জাতীয়ভাবে সেটা নাড়া দিয়েছিল। এবং চট্টগ্রামে যে স্থানীয় ভিত্তিক আন্দোলন আমরা গড়ে তুলি, এয়ারপোর্ট ইন্টারন্যাশনাল করা, বাণিজ্যিক রাজধানী করা, শিক্ষা বোর্ড করা, বাঁধ নির্মাণ করা, সার্বিকভাবে চট্টগ্রামের যানজট নিরসন থেকে শুরু করে এইগুলি বাণিজ্যিক রাজধানী হিসেবে এটা ডেভেলপমেন্ট, কারণ জাতীয় রাজস্বের সিংহভাগ যাচ্ছে চট্টগ্রামের মাধ্যমে। সেক্ষেত্রে এটা এত সাকসেস নিয়ে আসে, তখন এরশাদ সাহেব ক্ষমতা ছিলেন, তা একটা অংশ গিয়েছিল বিএনপির আমলেও, কিন্তু অনেক দাবি তারা মেনে নিয়েছেন, অনেক পূরণ করেছেন। এবং আমাদের এইটার সফলতা দেখে কিন্তু সিলেট, খুলনা, ময়মনসিংহ, উত্তরবঙ্গ বিভিন্ন জায়গায় কিন্তু এই ধরনের আন্দোলন সংগ্রাম গড়ে ওঠে, সংগঠন গড়ে ওঠে, এবং তারাও বিভাগ আদায় করেছেন, শিক্ষা বোর্ড আদায় করেছেন। কিন্তু বিভিন্ন পত্রিকায় সম্পাদকীয় লিখেছে, তখন ইত্তেফাক সংবাদের মতো সংবাদপত্র সম্পাদকীয় লিখে আমাদের আন্দোলনকে প্রশংসা করে যে আমরা পায়োনিয়ার্স, বেসিক্যালি এই ধরনের স্থানীয় ভিত্তিক একটা আন্দোলন সংগ্রামের জন্য আমরা প্রথম একটা মডেল সেখানে আমরা দিয়েছিলাম। কারণ সবাই জাতীয় রাজনীতি নিয়ে, ক্ষমতার রাজনীতি নিয়ে সবাই ব্যস্ত ছিল। সেই সময় আমরা কিন্তু পাশাপাশি আমরা মানুষের জন্য, স্থানীয় উন্নয়নের জন্য আমরা কাজ করতাম, এবং সেখানে আমরা যখন আন্দোলন করার প্রয়োজন আমরা আন্দোলন করতাম, আমরা গঠনমূলকভাবেই সব কিছু করতাম এবং দলমত নির্বিশেষে সেটা ছিল। এবং চট্টগ্রামে যখন আমি এই একটা সংগঠন করি, বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটি, সেটা আমি সাধারণ সম্পাদক ছিলাম, এটা সর্বদলীয় কমিটি ছিল। ওনারও আমাদের সন্তান বেস্টে পাস করে, ওখানে মানুষের সমস্যার সৃষ্টি হয় ইমিগ্রেশনে, সেই কাজগুলি যথাযথ করে থাকে, তারপরে সলিসিটে কাজ করে মোটামুটিভাবে সে একটা গৌরব অর্জন করতে সক্ষম হয়েছে। তা আমি তাকে বলবো, তুমি এই দেশের বাইরে না থেকে তোমার যে মেধাটা অর্জন করেছো সেটা বিদেশে সেই অর্জন মেধায় কাজে না লাগিয়ে কাজে লাগাও, দেশের মধ্যে এসেও কিছুটা কাজ করলে পরে আমাদের একটা মানুষের চিন্তার পরিবর্তন ঘটবে। আমাদের যে আইন ব্যবসা যেটা হচ্ছে, এই আইন ব্যবসার মধ্যে অনেক দোষী রয়ে গেছে। এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে 5 শতাধিক সংগঠন এইটার কর্মসূচিকে সমর্থন করতো। বাংলাদেশের ইতিহাসে একটা অরাজনৈতিক সংগঠনের প্রতি অরাজনৈতিক শিশু কিশোর থেকে শুরু ক্রীড়া এবং পেশাজীবী বিভিন্ন সংগঠনের যে সমর্থন, এমনকি শিক্ষক এবং সাংবাদিক, ক্রীড়াবিদ সবাই সমর্থন করত, আইনজীবীরা সমর্থন করত। এই ধরনের এটাই ছিল একটা রেকর্ড সৃষ্টিকারী একটা ঘটনা, যেখানে আমার কাছে পেপার কাটিং আছে যে ব্যানার হেডিংয়ে 5 শতাধিক সংগঠনের সমর্থন আমাদের কর্মসূচির প্রতি। কারণ আমরা দেখতে চাইনি যে ছাত্ররা বই খাতা কলম নিয়েই সবসময় শিক্ষা প্রতিষ্ঠানে যাবে, এবং তাদের বাবা মা তাদের দিকে তাকিয়ে আছে সুন্দরভাবে, তারা যেন একটা ক্যারিয়ার বিল্ড আপ করতে পারে সেই আশা নিয়ে। কিন্তু আমরা যখন দেখতাম যে ছাত্ররাই কিন্তু আবার বই খাতা কলমের বদলে কিছু কিছু ছাত্র যাচ্ছে কিন্তু অস্ত্র নিয়ে, এইটা কিন্তু শিক্ষা অঙ্গনের পরিবেশটাকে নষ্ট করতো। আমরা এটা বিরুদ্ধে ছিলাম, সবসময় আমরা সচেতন করতাম। আমরা
শিক্ষা প্রতিষ্ঠানে যে বিশ্ববিদ্যালয়ের অথরিটি কিংবা কলেজে থাকতে কলেজ অথরিটির কাছে যে দাবিটা করতাম, সরকারের কাছে দাবি করতাম, এবং সেই জন্যই কাজ করতাম বেশি, যে একটা ডিপার্টমেন্ট দরকার, একটা ইউনিভার্সিটিতে ল ডিপার্টমেন্ট দরকার, জার্নালিজম ডিপার্টমেন্ট দরকার। ব্যারিস্টার মনোয়ার আহমেদ আমার দীর্ঘদিনের পরিচিত ব্যক্তি। আমি বলছিত ব্যারিস্টার মনোয়ারকে আমার ছাত্র হিসাবে পেয়েছিলাম। তিনি খুবই ভালো বাগ্মী বক্তা ছিলেন, বিষয়ের উপরও তার অধিকার ছিল। তিনি খুবই হৃদয়গ্রাহী করে তার বক্তব্য উপস্থাপন করতেন। তিনি বহু সাংস্কৃতিক আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। খালি গুছিয়ে বললে হয়তো কমই বলা হবে, তার বক্তব্যের মধ্যে সারগর্ভ বিষয় থাকত। আর বাংলাদেশকে নিয়ে আমার সবচেয়ে বড় চিন্তা যে বাংলাদেশের যে আইনগতভাবে বাংলাদেশের যে প্রাতিষ্ঠানিক কোর্ট সিস্টেম, লিগ্যাল সিস্টেম যদি ইমপ্রুভ না হয়, তাহলে সেটা অর্থনৈতিকভাবেও বাংলাদেশকে বিভিন্নভাবে পিছিয়ে রাখছে। আরেকটা জিনিস আমি সবাইকেও বলবো যে আমরা এখানে অনেক বিলাসিতা জীবনযাপন করি, অনেকে অনেক দামি গাড়ি এখানে চালায়, অনেক দামি বাড়িতে চলে, কিন্তু তার অতটুকু প্রয়োজন নেই। কিন্তু একটু পিছনে আমরা যদি দেখি, দেখবো আমাদের আত্মীয় স্বজন, আমাদের দুঃসম্পর্কের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, এলাকার লোকজন, আমরা যেখান থেকে আমাদের অরিজিন, সেখানে কত কষ্টের মধ্যে আছে। ছোটবেলায় আমি তাদের গৃহশিক্ষক ছিলাম। বর্তমানে সে একজন প্রতিষ্ঠিত ব্যারিস্টার। ব্যারিস্টার হিসাবে এবং মানুষ হিসাবে সে অত্যন্ত ভালো মানুষ, অত্যন্ত জনপ্রিয় একজন বামপন্থী নেতা। নেক্সট জেনারেশনের জন্য আমার যেটা অ্যাডভাইস থাকবে সেটা হচ্ছে, যে যেটাই করতে চায় না কেন, সব কিছুই ভালো, যে যেদিকে ক্যারিয়ার করতে চায় না কেন, কিন্তু তাকে ওটার জন্য হার্ড ওয়ার্ক করতে হবে। এখন আগের চেয়েও কিন্তু সময়টা অনেক জটিল এবং অনেক টাফ হয়ে গেছে। সেই জন্য যেটা করতে চায় সেটা নিয়ে লেগে থাকতে হবে। ওভারনাইট কোনো সাকসেস আসবে না, এবং আমি বলবো কোনো কিছু নিয়ে যেন খুব কম সময়ে এটা অ্যাচিভ করতে হবে, এই ধরনের কোনো ধরনের টেন্ডেন্সি যেন না থাকে। থাকলে তখন ওটা যদি অ্যাচিভ না হয়, তখন তার মধ্যে একটা ফ্রাস্ট্রেশন চলে আসে। সেটা না আসার জন্য তাকে চিন্তা করতে হবে, একটা টাইম চিন্তা করতে হবে, লং টার্ম বেসিস যে কোনো একটা প্ল্যান করতে হয় ক্যারিয়ার। এবং কোনো কোনো সময় অল্টারনেটিভ একটা চয়েস থাকা ভালো। আগে বলেছি যে কি অনেক লাইফটা টাফ এবং কমপ্লিকেটেড হয়ে গেছে, সেই জন্য অল্টারনেটিভ প্ল্যান থাকা যেমন দরকার, চয়েস যেমন থাকা দরকার, তেমন যেটা ধরবে সেটা নিয়ে সিরিয়াস থাকতে হবে এবং সিনসিয়ার থাকতে হবে। ওটাই আমি মনে করি অ্যাচিভমেন্টের জন্য সবচেয়ে বড় কন্ডিশন। বিয়ে করেছি আমি 1992-তে বাংলাদেশেই। একটা মেয়ের তার আশা থাকে, তার আশা হলো তার স্বামী যেন তার একটা কেয়ারিং এবং লাভিং হয়, এবং ওর দুটোই আছে, এবং এই জন্য আমি নিজেকে অনেক ভাগ্যবতী মনে করি। সে বাচ্চাদেরকে যথেষ্ট সময়, তার শত ব্যস্ততার মাঝেও সে কিন্তু বাচ্চাদেরকে যথেষ্ট সময় দেয়। উইকেন্ডে বলেন বা বন্ধের সময়েও আমাদেরকে নিয়ে ঘুরে, বাইরে যায়, দেশের বাইরেও যায়, দেশেও যাই। প্রতি বছর নিয়েলি এভরি ইয়ার ক্যান সে আমরা দেশে যাচ্ছি বাচ্চাদেরকে নিয়ে যাওয়ার একটা উদ্দেশ্য হলো, দেশে গেলে দেশের সাথে টাচ থাকলে সে তার দেশের প্রতি টান থাকবে এবং আমাদের ফ্যামিলিকে চিনবে। হ্যাঁ, এই জন্য ওদেরকে নেওয়া হয় দেশে, দেশের কালচারটা সম্পর্কে ওদের আইডিয়া হবে। তো এই জন্য আমি মনে করি সে একজন ভালো বাবা এবং হাজব্যান্ড দুটোই। এবং এমনকি আমি একদিন ওর সাথে কোর্টে গেলাম, সেখানে ওর দুইটা কেস ছিল, দুইটাই ওর সাকসেসফুল। মানে আমি দেখলাম ওর পারফরমেন্সটা আসলেই খুব ভালো, যেভাবে ও প্রেজেন্ট করে ওর কেসটাকে, খুবই ভালো। আমার এক ছেলে এক মেয়ে। মেয়ে এখন 14 ইয়ার্স আর ছেলে 9 ইয়ার্স ওল্ড, এবং মেয়ে ইয়ার 10-এ, ছেলে ইয়ার 5-এ পড়ছে। এবং ছেলে মেয়ে দুজনেই পড়াশোনায় তারা ভালো করছে। My dad's a hard worker. He's really devoted to his work and he's sincere to his clients. He encourages me in many ways to do the same, like to work hard and help other people too. And he encourages us in loads of ways. Like he tells us about the history in Bangladesh. He
tells us about the wars and humanity. And then he takes us to Bangladesh many times, like every year, and we get to meet our relatives. আমার বাবা তো সারা জীবন ডেডিকেট করেছেন মানুষের জন্য, 50 ইয়ার্স উনি ডক্টর হিসেবে প্র্যাকটিস করেছেন, এবং আমি সেই স্মৃতিটাও ধরে রাখতে চাই এবং সেই সার্ভিসটা মানুষ যেন অন্যভাবে পেতে পারে, একটা প্রতিষ্ঠানের মাধ্যমে পেতে পারে, তার জন্য আমি চেষ্টা করছি। আর এমনি আমার বাংলাদেশে বিভিন্ন মসজিদ, শিক্ষা প্রতিষ্ঠান, সেখানে আমি আমার ইনভলভমেন্ট আছে এবং সেখানে আমি কন্ট্রিবিউট করে যাচ্ছি। যে উন্নয়ন সংগ্রাম কমিটি ছিল, তাতেও তার নেতার উপর উন্নয়ন কর্মকাণ্ডে এবং সমাজকর্মে অগ্রণী ভূমিকা পালন করেছেন। মনোয়ার, আমি বলতে চাই যে একজন আদর্শবাদী তরুণ রাজনৈতিক কর্মী ছিলেন। কোনো না কোনো সময় আবার বাংলাদেশে এসে তার যে সমাজসেবা এবং চট্টগ্রামের উন্নয়নে যে তার যে কর্মকাণ্ড, সেগুলোর সাথে তিনি আবার সম্পৃক্ত হবেন। আর আমি সবাইকে, যুক্তরাজ্যে যারা থাকেন সবাইকে বলবো যে যার যার এলাকায় সবাই যদি কিছু কিছু কন্ট্রিবিউট করে অনেক অনেক কিছু হয়ে যায়। তো উনি আমাকে খুব সাহস দিয়েছিলেন এবং আমি বুঝতে পারতাম না যে আমি কোনদিন এই এত বিপদ থেকে উদ্ধার হব, কিন্তু ওনার কাজ, ওনার সিনসিয়ারিটি, ওনার অনেস্টি, হ্যাঁ, আর সবচেয়ে কথা বাঙালি কমিউনিটির মানুষ হিসেবে, আমি তো বাঙালি, উনি এই কমিউনিটির একজন লোক হিসেবে, যে ওনার কাছ থেকে আমি যে সাপোর্ট পেয়েছি এবং আমার বিশ্বাস যে এখানকার যারা আছে, তবে মনোহর ভাই কাউকে না বলতে পারেন না। ওনার টেলিফোন এবং উনা এমনও শুনেছি উনি ওনার ফ্যামিলি নিয়ে উনি যাচ্ছেন পিকনিকে, কিন্তু ওই সারা পিকনিকেই নাকি উনি ফোনে কথা বলেছেন, ওনার ক্লায়েন্টকে পাঠিয়ে দেওয়া হচ্ছে, প্লেন থেকে নামিয়ে আনা হচ্ছে, হ্যাঁ, উনি কিন্তু ইনস্ট্যান্ট উনি টেলিফোনে, কিন্তু সবসময় উনি টেলিফোনে থাকেন এবং ইনস্ট্রাকশন দিতে থাকেন। স্টুডেন্টরা লেখাপড়ায় আরও বেশি কনসেন্ট্রেট করতে পারে, কারণ যে উদ্দেশ্যে আসছে সেই উদ্দেশ্য যদি তার সফল না হয় তাহলে তার জন্য এটা একটা অপমানজনক একটা ব্যাপার হবে যখন সে দেশে ফিরে যাবে, কোনো একটা কোয়ালিফিকেশন নিয়ে সে যাচ্ছে না ফেরত। তখন আত্মীয় স্বজনের কাছেও তার একটা সম্মান বোধের প্রশ্নটা সেখানে থাকবে যে আমি কি নিয়ে গেলাম। কারণ আমি অনেককে দেখেছি এখানে 7-8 বছর ধরে আছে, কোনো একটা প্রপার কোয়ালিফিকেশন করে নেই, একটা নামকেও আসতে একটা কোয়ালিফিকেশন নিয়ে কোনো রকমের সময় কাটিয়ে যাচ্ছে। এটা কিন্তু আমি মনে করি এটা এন্ড আপ হওয়া উচিত। অ্যাট দ্য এন্ড তার একটা ভালো কোয়ালিফিকেশন, প্রপার একটা মেইন স্ট্রিম একটা ইনস্টিটিউশন থেকে তার একটা কোয়ালিফিকেশন থাকা উচিত। আমি বলবো সবাইকে এই ব্যাপারে সিরিয়াস থাকার জন্য। আমি যে জিনিসটা দেশের জন্য এখনও আমার স্বপ্ন যে বাংলাদেশ সুন্দর একটা দেশ হবে, সেখানে হ্যাঁ অভাব অনটন সবসময় থাকবে, এই দেশেও আছে, আমেরিকাও আছে, সব জায়গায় আছে, কিন্তু আমরা একটা সুন্দর দেশ দেখতে চাই। সুন্দর দেশ বলতে অন্তত মানুষ ন্যায় বিচার পাবে, কোনো অন্যায় হলে, একটা অবিচার হলে তার বিচার আদালতে পাওয়া যাবে এবং দ্রুত সময়ের মধ্যেই, কম সময়ের মধ্যে যেন সেটা হয়। আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় নিশ্চয়। আবুকে গভীর আছে প্রত্যয়, আমরা করব জয় নিশ্চয়, আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয়।